যে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে রাখা অবস্থায় যেন এই ধর্ষণ হত্যার বিচারগুলো করা হয়। বর্তমানে এক আসামি আটক থাকলেও বাকি 4 আসামি এখনো জামিনে। আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। একটা ছেলে ভিতরে না, আমার অনেক কষ্ট না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যার ইতিমধ্যে সকলেই অবাক হয়ে গিয়েছে। রামিজ স্যার বিচার নিয়ে একই তথ্য সামনে এসেছে। একটা ছেলে ভিতরে না, আমার অনেক কষ্ট না। ভিতরে খাবার দিছি, ভেতরে ফুল দিয়েছে, শুনতে ভালোই লাগছে। সুন্দর হচ্ছে। এখন আসছি আমার হাজবেন্ডের দেখা করার জন্য। 10টা বাজে আসছি। পছন্দের খাবার আনছি, পোলাও, মাংস, পিঠা। ছেলে কান্না করে বাবারে দেখলে, বাবা ভিতর থেকে কান্না করতেছে। আমি আসছি আমার ছেলের খাবার দেওয়ার জন্য। ছেলে চাইছে ভর্তা, একটু আচার চাই, রকমের ভর্তা আনছি আর আচার আনছি, আর কোনো খাবার চাই নেই। মাংস টাংস এগুলো কিচ্ছু চাই নেই। ছেলে চাও তখন কেমন লাগে নিজে তো বুঝতে পারছো, অনেক খারাপ লাগে। একটা পূজা আসছে আজকে 8 বছর ধরে, এখানে 8 বছর ধরে মিস করি, অনেক মিস করি। পূজার মধ্যে দেই খাবার টাবার, এমনি দিলে দেই, আনার কাপড় চোপড় দিয়ে যাই। এখনো দেখে আসলাম, সাক্ষাৎ করলাম, কি করবো, ধরতে পারি না, শুইতেও পারি না। একটু 1 মাস আমার ছেলে আর বাস্তি জামাই নিয়ে আসি পোলাও, গরু মাংস আর সেমাই, শুকনা সেমাই আর কি, আর রুটি বানাই নিয়ে আসি, চালের রুটি। ভালো হচ্ছে, খাবার নিয়ে আইসি, বাচ্চারা দিছি, বাচ্চা যদি খায় তো মায়ের মনে শান্ত নয়। ওখানে তো মনে করুন ভিতরে কি খায় না খায়, আর আমরা তো দেখি না। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। একটা মা সন্তান হারাইলে কেমন লাগে বলুন তো। এই যে ছেলে কালকে ঈদ গেল, ছেলে মাংস খাইতে পারেনি, এই জন্য মাও তো খাইনি। এই জন্য এখানে না হপায় মুখে দিলাম। ভাগ্নের ছেলের নাতি, ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি। দেখা করলে খারাপ লাগবে মানে আমার ভালো লাগবে, কিন্তু আবার কষ্টটা মনের ভেতরে থাকবে। কি আছে ভিতরে, কি আছে? ভাই, বড় ভাই, ওই আনছি গরুর মাংস, ডিম, আবার আপনার পোলাও, সাদা ভাত। এখন একটু ভালো লাগতেছে দেখা, তো ঈদের পরে জেলের ভিতরে দেখা বুঝে নিত, অনেক খারাপ লাগতেছে বাবার জন্য। কেমন লাগছে একটু বলেন তো, কাছ থেকে তো দেখতে পারলেন। ভালো লাগছে। আমার স্বামীর 2 বছর ধরে মেরে জেলখানা আমি আটকায় রাখছি। ঈদের দ্বিতীয় দিন বন্দীদের বেশিরভাগই পরিবারের খাবার নিয়ে আসছে। আর এই খাবারটার অনুভূতি অন্যরকম। কারোর মায়ের হাতের রান্না, কারোর বোনের হাতের, কারোর স্ত্রীর হাতের। তাদের সেই অনুভূতিটাকে ওইভাবে মূল্যায়ন করেই আমরা যাতে স্বল্প সময়ে তাদের নিকট পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত কাশিমপুর কারাগারটা হলো এমন একটা জায়গা, এবং এমন ধরনের বন্দীরা আছে, বাংলাদেশের সকল প্রান্তের বন্দীরাই এখানে আছে। তো তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তাদের স্বাভাবিকভাবেই যদি দূরত্ব বেশি হয় তাহলে রাস্তায়ও কষ্ট একটু বেশিই হয়। ওনারা এসে যাতে একটা ভালো পরিবেশ পায়, একটু স্বস্তি পায়, সেটার জন্য আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। যেমন আসার সাথে সাথে তাদেরকে ফুল দিয়ে রিসিপশন, তারপরে শরবত, ঠান্ডা পানি, স্যালাইনের পানি এবং বিভিন্ন ধরনের নাস্তা, বিশেষ করে পায়েস, তারপরে বিভিন্ন কালারের মিষ্টি, বাতাসা, মুড়ি, মুড়কি, ভ্যারাইটিস আইটেম রেখেছি, যে যাতে এসেই একটু মুখে তাদের হাসি ফোটে, এবং বাচ্চারাও যাতে বঞ্চিত না হয়। বাচ্চাদের জন্য বিশেষ বেলুনের ব্যবস্থা রেখেছি। দেখবেন যে অনেক বাচ্চার হাতে বেলুন নিয়ে খেলে বেড়াচ্ছে, তো বাচ্চাদেরকেও আমরা এন্টারটেইন করার চেষ্টা করেছি। চেকিং রেখেছি 2টা পর্যায়ে। একটা, যেই দর্শনার্থী নিয়ে আসছে তার পরিবারের লোক, সে কিন্তু আমাদের সামনে সকল প্যাকেট খুলে একদম স্বচ্ছ পলিথিনে খাবারটা ভরে দিচ্ছে, এবং দেখছেন যে প্রতি টেবিলে কতগুলো করে চামিচ আছে। তারা নিজেরাই আমাদের সামনে ওটা খেয়ে আমাদেরকে দেখাচ্ছে যে এটার ভিতরে কোনো রকম অবৈধ কোনো কিছু থাকলে নিশ্চয় সে খেত না। ওনার চেকিংয়ের পরে আমরা লিস্ট করছি, লিস্ট করার পরে তারপরে আমাদের টিম সেটা চেক করছে। চেক করার পরে সেটা ভিতরে যাচ্ছে। ভিতরে যাওয়ার পরে কিন্তু আর একবার মতন করলে কি তোর ভাই না, আমি ধর করতে আইছি এরকম করে অনেক কিছু। আমার সারা গায়ে আমার হাসওয়ার দিয়ে কামড়াইয়ে আমার সারা শরীর একদম ঝাঁঝরা করে দিছিল। আমার কথা তারা শুনিনি, অনেক রাত পর্যন্ত ওইভাবে অসুস্থ বানাই ফেলাই দিয়েছে। আমি পায়ে ধরতেছি, আমার লাথি মেরে মেরে ফেলাই দিয়েছে। আর যখন আমি বেহুশ হয়ে গেছি তখন আমি আর কিছুই জানি না।
রাত তখন প্রায় 2টা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরছিলেন মুরাদ বিন হারুন। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পুরো রাতের গল্প। হঠাৎ করেই বাসার দরজায় শুরু হয় জোরে জোরে ধাক্কা। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো জরুরি ঘটনা, কিন্তু না। দরজা খুলে দেওয়ার আগেই একদল লোক জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। একটি দম্পতির ব্যক্তিগত জীবনে গভীর রাতে এমন প্রবেশ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেওয়ার পরে আমি বলছি কি যে ভাইয়া আমারে ছাড়িয়ে দেন। আর যখন আমি বেহুশ হয়ে গেছি তখন আমি আর কিছুই জানি না। যশোরের নতুন উপশহরে 7 নম্বর সেক্টরে ঘটেছে আলোচিত এই ঘটনা। ভুক্তভোগী আমেনার অভিযোগ, ঘটনার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরেন তার স্বামী। এর কিছুক্ষণ পরেই বাসার বাইরে কয়েকজন যুবকের উপস্থিতি টের পান। এ দেখেন চোখের কোনায় এখনো দাগ আছে, অথচ 3-4 দিন আগের কথা, তারপরেও এখনো দাগ রয়েছে। এই পাশে মারছিল, আমার গলায় দেখেন অনেক দাগ, প্রচুর দাগ ছিল আমার গলায়। আমার সারা গায়ে আমার হাঁসওয়ার দিয়ে কামড়াইয়ে আমার সারা শরীর একদম ঝাঁঝরা করে দিছিল। অভিযোগ রয়েছে স্থানীয় হেলাল ও হুসাইন নামের 2 ব্যক্তির নেতৃত্বে একদল যুবক তাদের বাসার সামনে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। পরিস্থিতি বোঝার আগেই দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয় বলে দাবি ভুক্তভোগী এই দম্পতির। যুবকদের অভিযোগ ছিল মুরাদ ও আমেনা নাকি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে অবৈধভাবে বসবাস করছেন। এবার উনি আসে সেই রাত্রির বেলায় আমারে উড়মার করে ঠাইসে ধরেছে। আমি বলছি কি ভাই আমারে ছাড়ে দেন, আপনি আমার ভাইয়ের মতন করলে কি তোর ভাই না আমি তোর করতে আইছি। এরকম করে অনেক কিছু গালাগালি করেছে, করার পরে আমার গায়ে হাত পায়ে হাত দিয়েছে। ভুক্তভোগী এই গৃহবধূ দাবি করেন, ঘরে প্রবেশ করার পর তাদের কাছে বিয়ের কাগজপত্র দেখতে চাওয়া হয়। রাতে এমন পরিস্থিতিতে তারা হতভম্ব হয়ে পড়েন, কিন্তু সেখানেই শেষ হয়নি ঘটনাটি। কাবিননামা বেরো করতে করতে ওনারা ঘর ভাঙে চলে আসে। আসার পরে এবার আমি তাড়াতাড়ি করে সেই কাবিননামা হাতে দিছি। দেওয়ার পরে আমার আইডি কার্ড দেখলো, আর এর আইডি কার্ড দেখলো যে কাবিন ঠিক আছে কিনা। এবার সব ঠিক আছে, ঠিক থাকা সত্ত্বেও গৃহবধূ আমেনার অভিযোগ, তাকে আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে অসৎ আচরণ ও শারীরিকভাবে হেনস্থার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। তারপরে আছে আমার চুল ধরে নিয়ে আমার কথা তারা শুনিনি। অনেক রাত পর্যন্ত ওইভাবে অসুস্থ বানাই ফেলাই দিচ্ছে। আমি পায়ে ধরতেছি, আমার লাথি মেরে মেরে ফেলাই দিচ্ছে, আমার মুখে পর্যন্ত লাথি মেরে ফেলাই দিচ্ছে। আমার কথাটা কেউ শুনলো না। তারপরে আমি ওদের বলছি কি আমার ভাই হন, আপনারা আমরা ছাড়িয়ে দেন, আমরা কি অপরাধ করেছি। আমি ওদের পায়ে পর্যন্ত জড়াই ধরেছি। তখন বললো কি, আমি বলছি কি আপনি আমার ভাইয়ের মতন। তখন কি তোর ভাই না, আমি তোর ভাতার। অন্যদিকে তার স্বামীকে অন্য একটি রুমে আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমার স্বামীরই যেভাবে নির্মমভাবে মাইরেছে তার ভাষায় প্রকাশ করতে পারবো না। যে ওখানে ফার্নিচারে কাজ করছিল, বড় বড় কাঠ ছিল, সেই কাঠ দিয়ে ভাঙে ভাঙে ছোট ছোট কুচি কুচি হয়ে গেছে। আমার স্বামীরই এরকম মাথা দিয়ে পা দিয়ে সারা জায়গাতে দাবড়াই দাবড়াই মাইরেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন সারা দেশে মহামারী আকারে ধারণ করেছে ধর্ষণ। এটা থেকে উঠে আসার জন্য সকলে দাবি করেছিল প্রকাশ্যে ফাঁসি দেওয়া। তাহলে কি রামিচার তার বিচার পাবে, সুহেল নাকি ডলার? ইতিমধ্যে নাটক চলছে, সে নাটক কবে শেষ হবে, তার আগে কি মুক্তি পেয়ে যায় কিনা সেটাই বলার। একটি সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি যে এভাবেই তাল বাহানা করে হয়তো বা পার পেয়ে যেতে পারে অন্য অন্য আসামিদের মতো।